মিটি কার্টুন হাউস। কি হলো দিদা, এরম মুখ বেজার করে বসে আছো কেন? ও অঞ্জলি, আয় আয় বস। আর বলিস না, মনটা একদম ভালো নেই রে। কেন, তোমার আবার কি হলো? মন খারাপ কেন? অনেক দিন ধরে সমুর কথা খুব মনে পড়ছে জানিস। সমু মামার কথা বলছো? মানে ওই বড় দিদার ছেলে তো? হ্যাঁ রে হ্যাঁ, আর কটা সমু মামা আছে তোর? না মানে সমু মামা তো সে অনেক দিন আগে কোথায় যেন চলে গিয়েছিল। তারপর তো আর মামার সাথে দেখাও হয় না। তাই হঠাৎ করে আজ তুমি সমু মামার কথা বলবে বুঝতে পারিনি। চলে গেছে আবার কি রে? তোর সমু মামা তো ডাক্তার, জানিস না তুই? ডাক্তারি পাশ করার পর তো ওই সরকারি হাসপাতালে ডাক্তার হয়ে চলে গেল। তখন তুই অনেক ছোট, তাই জানিস না কিছু। সমু মামা কোথায় আছে? তোর সমু মামা গোবরডাঙ্গা নামে একটা গ্রামে সাধারণ হাসপাতালের ডাক্তার। ও, কিন্তু তোমার মন খারাপের কারণটা আমি বুঝলাম না। অনেক দিন হলো সমুর কোনো খোঁজ খবর পাইনি জানিস। মনটা কেমন যেন কু ডাকছে। বড্ড সমুকে দেখতে ইচ্ছে করছে। দেখতে ইচ্ছে করছে যখন, চলো সমু মামার কাছ থেকে ঘুরে আসবে, চলো। আমার কি আর যেতে মন চাইছে না, কিন্তু এই পা নিয়ে এখন যাই কি করে? ঠিক আছে, ওই গোবরডাঙ্গা না কি বললে, ওই জায়গাটা কোথায় বলো, আমি না হয় যাচ্ছি। আমি সমু মামার সাথে দেখা করে আসবো, আর তোমার কথাও বলবো কি। তুই যাবি? হ্যাঁ, যাবো তো, না যাওয়ার কি আছে। কলেজে তো ছুটিই চলছে, এই সময় একটু কোথাও ঘুরে এলে মন্দ হবে না। কিন্তু জায়গাটা একদম নতুন, আমিও কোনোদিন যাইনি, তুইও তো যাসনি। যেতে পারবি? একা একা যাওয়াটা বোধহয় ঠিক হবে না। ও দিদা, তুমি এত ভেবো না তো। একা একা কত জায়গায় চলে যাচ্ছি। এখনকার মেয়েরা আর আগের মতো নেই, অনেক স্মার্ট হয়ে গেছে। তুমি শুধু বলো কি করে যেতে হবে। ঠিক আছে, বলছি শোন। দিদার কাছ থেকে সমস্ত কথা শুনে আমি বেরিয়ে পড়লাম সমু মামার কাছে যাব বলে। স্টেশনে গিয়ে গোবরডাঙ্গার একটা টিকিট কেটে উঠে বসলাম ট্রেনে। মোটামুটি ঘন্টা চারেকের রাস্তা। কিছুক্ষণ যাওয়ার পরে ট্রেনের জানলা দিয়ে বাইরে সুন্দর গ্রাম্য পরিবেশ দেখা গেল। সোনালী ধানের ক্ষেতে সূর্যের আলো করে সুন্দর চিকচিক করছে। দূরে দেখা যাচ্ছে একটা গরুর গাড়ি যাচ্ছে। কবিতা জিনিসটা আমার খুব একটা আসে না, তবে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মনের মধ্যে কোথাও যেন একটা কবিতা উঁকি দিচ্ছিল। কিন্তু দেখলাম ঘন্টা তিন চারেকের রাস্তা
এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কি করে যে কেটে গেছে বুঝতেই পারিনি। গোবরডাঙ্গা স্টেশন চলে এলো। প্ল্যাটফর্মে নেমে দেখলাম প্ল্যাটফর্মে কেউ নেই। গ্রামে স্টেশন মানছি, তা বলে এত নির্জন? আমি বুঝতে পারছিলাম না কোন দিকে যাব। গোবরডাঙ্গা স্টেশনে নামার পর কোথায় যে যেতে হবে সেটা দিদা বলতে পারেনি। ভেবেছিলাম এখানে নেমে কাউকে জিজ্ঞেস করলে লোকে জেনারেল হসপিটালের খোঁজ ঠিকই দিতে পারবে, আর সেখানেই মামাকে খুঁজে পাবো। কিন্তু এ তো দেখছি এক জনমানব শূন্য জায়গা। কাকে যে জিজ্ঞেস করবো তাই তো বুঝতে পারছি না। বেশ খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর আমি ঠিক করলাম যে কোনো একদিকে এগোনো শুরু তো করি, তারপর পথে নিশ্চয়ই কাউকে দেখতে পাবো। আমার খুব অদ্ভুত লাগছিল। এখন বাজে সকাল 11টা, কিন্তু গ্রামে যেমন নিস্তব্ধতা রয়েছে, মনে হচ্ছে দুপুর 2টোর সময় পথ দিয়ে হাঁটছি। পাখির আওয়াজ ছাড়া কোনো আওয়াজই পাচ্ছি না, একটা গরুর ডাকও শুনতে পাচ্ছি না। ভেবেছিলাম পথে কাউকে পাবো, কিন্তু এই গ্রামে কি কেউ থাকে না নাকি? এত দূর হেঁটে চলে এলাম, কাউকে তো দেখতে পাচ্ছি না। এবার কি করব? ভেবেছিলাম কোনো গ্রামবাসীর কাছ থেকে জেনে ঠিক মামার কাছে পৌঁছে যাব, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, কারোর বাড়ি গিয়ে একটু নক করে দেখবো, যদি কাউকে খুঁজে পাই। এই সব কথা মনে মনে ভাবছি, হঠাৎ দেখতে পেলাম একটা লোক যাচ্ছে। দেখে যেন আমার ধরে প্রাণ ফিরে এলো। আমি সঙ্গে সঙ্গে তাকে ডাকলাম, এই যে শুনছেন, একটু দাঁড়ান না। আমারে ডাকতেছেন? হ্যাঁ, বলছিলাম এখানে হাসপাতালটা কোন দিকে একটু বলতে পারবেন? হাসপাতাল যাবেন? হাসপাতালে কি আপনি কি করবেন? হাসপাতালের ডাক্তার সৌমেন্দ্র চক্রবর্তী আমার মামা হন। আমি মামার সাথে দেখা করব বলেই এসেছি এখানে, তাই আমাকে যদি হাসপাতালটা কোন দিকে একটু বলে দিতেন। ও দিদিমণি, আপনি হাসপাতাল যাবেন ডাক্তারবাবুর সাথে দেখা করতে? চলেন চলেন, আমি তো ডাক্তারবাবু চাকর। চলেন, আপনারা আমি নিয়ে যাচ্ছি। পথে যার সাথে দেখা হয়েছিল সে নিজেকে মামার ভৃত্য বলে পরিচয় দিয়ে আমাকে হাসপাতালের দিকে নিয়ে যেতে লাগলো। পথে যেতে যেতে ভাবলাম, যার সাথে যাচ্ছি তার তো পরিচয় জানি না, তাই তাকে জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? আপনি কতদিন ধরে আছেন মামার কাছে? আগে দিদিমণি, আমি রতন। দাদাবাবুর কাছে তো আমি যেদিন থেকে উনি এসেছেন সেদিন থেকেই আছি। তা আপনি একাই আছেন? হ্যাঁ, একাই চলে এলাম, কার সাথে আর আসবো। আসলে মামার সাথে অনেকদিন দেখা হয়নি, তাই ভাবলাম একটু দেখা করে যাই। তা ভালোই করেছেন। এখানে তো দাদাবাবুর সাথে দেখা করতে খুব একটা লোকজন আসে না, দাদাবাবু একাই থাকেন। দাদাবাবু আপনাকে দেখলে খুব ভালোই লাগবে। চলেন চলেন। ওই দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে হাসপাতাল। দাদাবাবু দেখেন কে এসেছে। কে এসেছে? কাকে ধরে নিয়ে এলি? মামা, আমি, চিনতে পারছো? আরে অঞ্জলি যে, কতদিন পর তোকে দেখলাম। সে ছোটবেলায় দেখেছিলাম, তো এতদিন পর কি মনে করে? মামাকে তো একদম ভুলেই গেছিস। না না, ভুলবো কেন?
আসলে জায়গাটা এতটা দূর যে আসা হয় না। কলেজের ছুটি ছিল, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। বাহ, খুব ভালো করেছিস। তুই যা, আমার কোয়ার্টারে গিয়ে বস, গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া কর। আমি একটু পরে আসছি। আমি রতন কাকার সাথে মামার কোয়ার্টারের দিকে রওনা দিলাম। তবে মামার কোয়ার্টারটা দেখছি হাসপাতাল থেকে বেশ খানিকটা দূরে। এমন তো হওয়ার কথা নয়। আমি তাই রতন কাকাকে জিজ্ঞেস করলাম। রতন কাকা বলল, আরে দিদিমণি, দূর কোথায়? ওই তো এসে গেছি। আরে গ্রামে কি একেবারে কাছাকাছি পাওয়া যায়? একটু তো দূর হবেই। চলুন চলেন। দূরের একটা বাড়িকে উদ্দেশ্য করে রতন কাকা এই কথাগুলো আমাকে বলল। দেখি বাড়ির সামনে একটা বাচ্চা মেয়ে আমাদের দিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে, যেন আমাদের জন্যই অপেক্ষা করছে। হ্যাঁ, তুই আবার এসেছিস এখানে? যা বলছি, যা এখান থেকে। বাচ্চা মেয়েটা মনে হয় আমাকে নতুন মানুষ দেখে আমার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু রতন কাকার ধমক শুনে কাঁচুমাচু মুখ করে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে সেখান থেকে চলে গেল। চলেন দিদিমণি, আপনি ভেতরে চলেন। কাকা, ওই মেয়েটা কে? আর আপনি এভাবে বকে ঝোঁকে ওকে দাঁড়িয়ে দিলেন কেন? ও, কেউ না কেউ না, ওই তোমাকে ওসব দেখতে হবে নি। আর চলো তো ভেতরে, চলো। ঘরে গিয়ে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে বসার ঘরে সোফায় আমি বসেছিলাম। ঠিক তখন মামা এলো। কিরে, খাওয়া দাওয়া কিছু করলি? না, আমি একা একা খাবো নাকি, চলো একসাথে খাবো। আচ্ছা আচ্ছা, চ, তাই হবে। আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপর একসাথে খেতে বসবো। দুপুরবেলা আমি আর মামা একসাথে খেতে বসলাম নামেই গল্পটাই বেশি হতে লাগলো। এতদিন পর দেখা। এতদিন পর নিজের পরিবারের কাউকে দেখতে পেয়ে কি যে ভালো লাগছে, তোকে কি বলবো। ছোট দিদাও তোমায় খুব মনে করে, আসতে চেয়েছিল জানো, কিন্তু পায়ে এত ব্যথা যে আসতে পারলো না। আরে তুই এখানে আসবি, আমাকে তো একবার আগে জানাবি। আমি স্টেশনে লোক পাঠিয়ে দিতাম। তুই এলি কি করে? আসতে কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ, এই একটা ঠিক কথা বলেছো। তোমাদের এখানে কি লোকজন নেই? আমি সারা রাস্তায় একটা লোকও দেখতে পাচ্ছিলাম না। আমি তো ভাবছি কি করে হাসপাতাল খুঁজে বার করব। তারপর ভাগ্যিস রতন কাকার সাথে দেখা হয়ে গেল। যাগে, একবার যখন চলে এসেছিস, কিছুদিন থেকে যাবি তো? কিছুদিন কেন, বেশ কিছুদিন থাকতেও কোনো অসুবিধা নেই, কলেজে তো ছুটি। আচ্ছা মামা, যখন আসছিলাম এই বাড়ির সামনে একটা মেয়ে দাঁড়িয়েছিল, রতন কাকা ধমক দিয়ে তাড়িয়ে দিল। ও কে গো? আমার কথা শুনে দেখলাম মামা কেমন যেন গম্ভীর হয়ে গেল। তুই কার কথা বলছিস? সবুজ রঙের জামা পরেছিল কি? হ্যাঁ, সবুজ রঙের একটা ফ্রক পরে দাঁড়িয়েছিল মেয়েটা। ও কেউ না। ও, বুঝেছি, তুই সীমার কথা বলছিস। ও আসে আমার কাছে মাঝে মাঝে, খেলা করে, গল্প করে। ও এলেই আমাকে ওর সাথে খেলা করতে হয়। তাই রতন আমি ব্যস্ত থাকলে ওকে আমার কাছে আসতে দেয় না। যাগে, বাদ দে ওসব কথা। শোন, গ্রাম ঘুরতে যাবি তো? আমাকে আবার তো খেয়ে উঠে একবার বেরোতে হবে। বিকাল বিকাল বা সন্ধ্যের দিকে বেরোবো, কেমন? সন্ধেবেলা গ্রামে? আচ্ছা, তুমি তো থাকবে, ভয়ের কি আছে। কেন, তোর কি অন্ধকারে বেরোতে ভয় লাগে? হ্যাঁ, তা একটু লাগে বটে। একই গ্রাম, তার ওপর লোকজন বেশি নেই, নিশ্চয় রাত্রিবেলা খুব অন্ধকার হয়ে যায়। অবশ্য তুমি তো থাকবে, ভয়ের কি আছে, সন্ধেবেলায় যাব।
বিকালেও মামা বাড়ি ফিরল না, তাই বুঝলাম বেরোতে বেরোতে সন্ধেই হবে। তাই সন্ধেবেলা আমি তৈরি হচ্ছিলাম, এমন সময় কিরে, তুই রেডি হয়ে গেছিস তো? মামা আমাকে ডাকতে আমার ঘরে এসে আমার পিছনে দাঁড়িয়েছে। কিন্তু হঠাৎ লক্ষ্য করলাম মামার কোনো প্রতিচ্ছবি আয়নায় পড়ছে না। মামা তো আমার পিছনেই দাঁড়িয়ে আছে, তাহলে মামাকে কেন আমি আয়না দিয়ে দেখতে পাচ্ছি না? আমার এ কথা মনে হতেই খুব ভয় হলো। মনে হলো শুনেছি অশরীরী আত্মাদের নাকি প্রতিচ্ছবি আয়নায় পড়ে না। না না, এসব কি ভাবছি, এসব হতেই পারে না। জীবন্ত একটা মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার সাথে খেলো। না না, এসব হতে পারে না, আমি ভুল ভাবছি। কিরে, হাঁ করে দাঁড়িয়ে আছিস কি? তুই রেডি হয়েছিস? চ বেরোই। হ্যাঁ, আমি তো রেডি আছি, চলো বেরোই। যতই ভয় লাগুক, আমি ভয়টা যতটা সম্ভব নিজের মধ্যে রাখার চেষ্টা করলাম। আমার মুখে ভয়ের কোনো ছাপ পড়তে দিইনি, যাতে মামা বুঝতে না পারে যে আমি ভয় পাচ্ছি। মামার সাথে আমি বাড়ির বাইরে বেরোলাম, কিন্তু মনটা যেন কেমন চঞ্চল হয়ে আছে, কেমন যেন ভয় লাগছে। কি জানি, কিছুই যেন বুঝতে পারছি না। চলতে চলতে হঠাৎ একবার মামার হাতে হাত লাগলো। এ কি, এ তো একেবারে কনকনে ঠান্ডা হাত। একটা মানুষের হাত এত ঠান্ডা কি করে হতে পারে? এমন সময় মামা হঠাৎ দাঁড়িয়ে পড়লো। মামাকে দেখে আমিও দাঁড়িয়ে পড়লাম। কি হলো মামা, দাঁড়িয়ে পড়লে কেন? তোকে কয়েকটা কথা বলার আছে। কি কথা মামা? আসার পর থেকে এই গ্রামের অবস্থা দেখে হয়তো তুই কিছুটা বুঝতে পেরেছিস। তোকে সমস্ত ঘটনা বলি শোন। আজ থেকে 10 বছর আগে আমি এখানে বদলি হয়ে আসি। গ্রামের একমাত্র ডাক্তার হওয়াতে এই গ্রামের মানুষ আমায় খুব শ্রদ্ধা ভক্তি করত। দিন ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ গ্রামে কলেরা দেখা দিল। সবার প্রথম আক্রান্ত হলো এই গ্রামের মোড়লের মেয়ে। এই গ্রামের মোড়ল ছিল খুবই অত্যাচারী, কিন্তু সে তার মেয়েকে খুব ভালোবাসতো। মোড়ল যখন তার মেয়েকে আমার কাছে নিয়ে এলো, আমার আর কিছুই করার ছিল না। মোড়লের মেয়ে হাসপাতালে মারা গেল। মোড়লকে আমি বোঝাতে পারলাম না যে আমার কিছু করার ছিল না। সে যখন মেয়েকে আমার কাছে এনেছে, তখন তার শেষ অবস্থা। মোড়ল আমার ওপর খুব রেগে গেল। একদিন রাতে আমার কোয়ার্টারে বাইরে থেকে দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দিল। আর সেই আগুনে আমি আর রতন দুজনেই পুড়ে মারা যাই। এই কথা বলার সাথে সাথে মামার চেহারাটা কেমন যেন বদলে যেতে লাগলো। চোখের সামনে দেখতে পেলাম জলজ্যান্ত একটা মানুষ বদলে গিয়ে একটা ঝলসানো চেহারার মানুষ দাঁড়িয়ে আছে। এরপর কলেরা গ্রামে মহামারী রূপ নেয়, কিন্তু গ্রামে কোনো ডাক্তার না থাকায় এই গ্রাম কলেরায় উজাড় হয়ে যায়। এই গ্রামে আর কেউই বেঁচে নেই। তাই তো তুই এই গ্রামে কাউকে দেখতে পাসনি। আমি জানতাম আমার পরিবারের কেউ একজন এখানে কোনো একদিন ঠিক আসবে আমার খোঁজ করতে। আমি তাকে আমার সমস্ত ঘটনা বলবো বলে
এতদিন এখানে বসে আছি। এরপর আমি আর মামার কোনো কথাই শুনতে পাইনি, কারণ আমি আর সুস্থ হয়ে দাঁড়াতে পারিনি, অজ্ঞান হয়ে ওখানেই পড়ে যাই। যখন চোখ খুললাম তখন দেখলাম দিনের আলো ফুটেছে। কোথায় আছি জানি না, কোনো একটা ঘরে শুয়ে আছি। হঠাৎ দেখলাম একজন সাধু বাবা আমার সামনে এসে দাঁড়ালেন। এই তো জ্ঞান ফিরেছে দেখছি, এখন কেমন লাগছে? এ কি, উঠছো কেন? উঠো না, তোমার শরীর ভালো নয়, তুমি সুস্থ নও। এটা কোথায়? আমি কোথায় আছি? আর আমি এলাম কি করে এখানে? কি করে এসেছো তা তো আমি বলতে পারবো না। এটা আমার আশ্রম। ভোরবেলা কুটিরের বাইরে বেরিয়ে দেখি কুটিরের সামনে তুমি পড়ে আছো। তুমি অসুস্থ ছিলে বুঝে তোমায় ভেতরে এনে সেবা শুশ্রূষা করছি। তুমি কে? তুমি কোথায় থাকো? তোমার বাড়ির লোক নিশ্চয় খুবই উদ্বিগ্ন হচ্ছেন। আমি তখন আমার পরিচয় দিয়ে গতকাল রাতে সমস্ত ঘটনাই সাধু বাবাকে বলি। তুমি যা বললে সবই সত্যি। ওই গ্রামে সত্যি এখন কেউই বেঁচে নেই। কলেরায় পুরো গ্রাম উজাড় হয়ে গেছে। যে কজন পালিয়ে যেতে পেরেছে তারা হয়তো বেঁচে গেছে, তবে কেউই এখানে আর ফিরে এসে বসবাস করার কোনো সাহস দেখায়নি। সাধু বাবার কথা শোনার পর গতকাল রাতে মামার কথাগুলো মনে পড়ছিল, আর ভাবছিলাম বাড়ি ফিরে গিয়ে দিদাকে কি বলবো। সমু মামার কি হয়েছে, বলতে পারবো সমস্ত সত্যি ঘটনা? আরে ও নবীন, আমার দুইটা রসগোল্লা তাড়াতাড়ি দিয়ে দাও না ভাই। না না, আমি আগে এসেছি। নবীন, আমার একটা সিঙ্গারা আগে তাড়াতাড়ি দে বাবা। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, সবাইকে দেবো, একটু অপেক্ষা করুন। বলি ও নবীন ভাই, আর দোকান খুলে রেখে কি করবে? এবার দোকানের ঝাঁপ নামিয়ে ভালো ভালো বাড়ি যাও দেখি। এখনই তো বৃষ্টি নামলো বলে আমরা সবাই তো চললুম। সবাই তো চলে গেল দেখছি, আমিও বরং দোকান বন্ধই করি এবার। কি ভাই নবীন, দোকান খোলা রেখেছে তো নাকি? আরে অতুল যে, হ্যাঁ দোকান খোলা আছে, বলো কি লাগবে? 10টা রসগোল্লা নিতাম, কিন্তু নবীন ভাই তোমাকে কেমন যেন লাগছে, এমন দোকানের বাইরে চুপচাপ বসে আছো কেন? এই এমনি বসে আছি, আকাশ মেঘলা, দোকানে খদ্দের নেই, তাই এখানে চুপচাপ বসে আছি। তোমাকে কেমন যেন লাগছে, চলো ভাই তোমার সাথে দুটো গল্প করে যাই। তা বলো ভাইয়া,
কি ব্যাপার, বিক্রি বাটা কি তেমন হচ্ছে না? তোমার দোকানে তো বেশ ভালোই খদ্দের হয় দেখেছি। না না, তেমন কিছু না, ঠাকুরের দয়ায় বিক্রি বাটা ঠিকঠাকই আছে। হ্যাঁ, তোমার দোকানে তো আবার ওই ঘুগনি আর সিঙ্গারা খুব বিখ্যাত, সবাই খায় দেখেছি এসে। আমার যদিও এখনো খাওয়া হয়নি, কিন্তু তোমার মুখটা এমন বেজার কেন ভাই? আর বলো না ভাই, মন মেজাজ একদম ভালো নেই। কেন, কি হয়েছে সেটাই তো জিজ্ঞাসা করছি। এই মিষ্টির দোকান বোধহয় আর আমি রাখতে পারবো না ভাই। বাবা কত কষ্ট করে এই মিষ্টির দোকানটা দাঁড় করিয়েছে, কিন্তু এই দোকান যে এবার কি করে আমি চালিয়ে নিয়ে যাই। কেন, দোকান বন্ধ করে দেবে কেন? তোমার মিষ্টির এত সুনাম, কত দূর দূর থেকে লোক তোমার মিষ্টি কিনে নিয়ে যায়, আর তুমি কিনা সেই দোকান বন্ধ করে দেবে বলছো? আর কি করব বলো, বাড়ি থেকে প্রায় 10 মাইল দূরে এই নবীগঞ্জের বাজার। এতটা পথ প্রতিদিন যাতায়াত, বিশেষ করে এই ঝড় বাদলের দিনে খুব সমস্যা হয়ে যাচ্ছে। তা অবশ্য তুমি ঠিক কথাই বলেছ, তোমার বাড়ি থেকে দোকানটা অনেকটাই দূরে, তার উপর এমন ঝড় বাদলের দিনে এই সাইকেলে করে এমন অন্ধকার রাস্তা, রাস্তায় জল কাদা খানা খন্দ, সত্যি খুব সমস্যা বটে। না না, এগুলো কোনো সমস্যাই নয়। আরে এত বছর ধরে আমি যাতায়াত করছি, এগুলো তো আমার অভ্যাস হয়ে গেছে। এসব সমস্যা নয়, এক নতুন সমস্যা দেখা দিয়েছে। আরে হেয়ালি না করে একটু খুলে বলো তো ভাইয়া, সমস্যাটা কি? তাহলে শোনো, এই গত রোববারও তো এরকম সন্ধেবেলা বেশ বৃষ্টি হলো দেখলে। গত রোববার বিকাল থেকে আমি দোকানেই বসেছিলাম, ঝড় বৃষ্টির জন্য খদ্দের ছিল না দোকানে। না, আজ আর মনে হচ্ছে কোনো খদ্দের আসবে না। যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বাজারে সব দোকানই তো বন্ধ করে চলে গেল। কিন্তু আমি এখন বাড়ি যাই কি করে, এই বৃষ্টির মধ্যে এতখানি পথ? আমি বরং কিছুক্ষণ দোকানেই থাকি, যদি কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা কমে তখনই বেরিয়ে পড়বো। না হলে এই বৃষ্টির মধ্যে এই 10 মাইল পথ সাইকেলে করে যাওয়া। এরপর বৃষ্টি থামার আশায় আমি দোকানেই অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর তখন প্রায় রাত 10টা বাজে, দেখলাম বৃষ্টি থামবে না, বরং বৃষ্টি একটু কমেছে। এই ফাঁকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়াই ভালো। বৃষ্টির জন্য আমি খুব আস্তে আস্তে সাইকেল চালাচ্ছিলাম। এই অন্ধকার রাস্তা, তার মধ্যে জল কাদায় কোথায় খানা খন্দ থাকে, তাই ধীরে ধীরেই চালাচ্ছিলাম। পরিবেশটা যেন একটা গা ছমছম করছিল। মাঝে মাঝে জোরে জোরে বাজ পড়ছে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে ব্যাঙে সারাক্ষণ গ্যাঙের গ্যাং ডাক, থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। তখন আমি মনে মনে ভাবছি যে এই ঝড় বাদলের দিনে রাস্তায় না বেরোলেই বোধহয় ভালো করতাম, রাতটা দোকানে কাটিয়ে দিলেই ঠিক হতো। এখন এই অবস্থায় আমি আদৌ সাইকেল নিয়ে বাড়ি পৌঁছতে পারবো কিনা সেই দুশ্চিন্তা হতে লাগলো। এমন সময় সাইকেলের চেনটা গেল পড়ে। দূর দূর দূর, এখনই সাইকেলের চেনটা পড়তে হয়েছিল। তাড়াতাড়ি সাইকেলের চেনটা ঠিক করে নিয়ে বাড়ি যেতে পারলে বাঁচে, আর ভালো লাগছে না। আমি তাড়াতাড়ি সাইকেলের চেন তুলে সাইকেল চালানো আবার শুরু করলাম। কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করছিল।
আজ সকালে যে কার মুখ থেকে ঘুম থেকে উঠেছিলাম কে জানে বাবা। এই ঝড় বৃষ্টির মধ্যে এখন বাড়ি যাই কি করে? এতটা রাস্তা, আর এই বৃষ্টিতে থামতেও চাইছে না। চারদিকে পরিবেশটা কেমন শুনশান, কেমন যেন গা ছমছম করছে। ভালো ভালো তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেলে বাঁচি। এইভাবে খানিকক্ষণ সাইকেল চালানোর পর হঠাৎ দেখি আসতে কে যেন দৌড়ে চলে গেল। আমি বুঝতে পারছিলাম না এটা চোখের ভুল নাকি সত্যি, কারণ আমার তো সারাক্ষণই গা ছমছম করছিল। সেই জন্যই আমি ভুল দেখলাম কি, তাই জন্য আমি সাইকেল থেকে নামলাম না, সাইকেল চালাতে লাগলাম। তারপর আমি কিছু দূর যাওয়ার পর তো জঙ্গলের রাস্তায় ঢুকলাম। জঙ্গলের রাস্তায় খানিক দূর যাওয়ার পর দেখলাম সেই কালো ছায়ামূর্তিটা বিদ্যুৎ গতিতে সাইকেলের পাশ দিয়ে চলে গেল। এইবার আমার মনে ভয় একবারে ঘেঁকে বসলো। তার পাশে কেউ কোথাও নেই, কে বারবার আমার সাইকেলের পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে, আবার বিদ্যুৎ গতিতে যাচ্ছে। এত জোরে কি কোনো মানুষের পক্ষে যাওয়া সম্ভব? আমার প্রচন্ড ভয় লাগছিল। এমন সময় দেখতে পেলাম সামনে গাছে একটা কঙ্কাল উল্টো হয়ে ঝুলছে। চোখের নিমেষে সেটা একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, তিনটে থেকে চারটে, এই করতে করতে পুরো গাছটা ডালে ডালে ওই কঙ্কাল ঝুলতে শুরু করলো। এই সব চোখের সামনে ঘটনা ঘটতে দেখে আমি ভয় জ্ঞান শূন্য হয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর অনেক কষ্টে মনের শক্তি জড়ো করে আমি আবার সাইকেল চালাতে শুরু করলাম। ভূতের পাল্লায় পড়েছি, আজ প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলে বাঁচি। কি জন্য যে আজকে আমি দোকান ছেড়ে বেরোলাম। ঠাকু, আমায় রক্ষা করো, আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দাও, এই ভূতের হাত থেকে বাঁচাও ঠাকুর। আমি তো ঠাকুরকে ডাকতে ডাকতে সাইকেল নিয়ে প্রাণপণে দৌড়চ্ছি। বুঝতে পারছিলাম কঙ্কালটা আমার পিছু পিছুই সবাই ভাসতে ভাসতে আসছে। কিন্তু এরই মধ্যে হলো আর এক বিপত্তি। ওই যে বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। প্রাণ ঢেলে সাইকেল নিয়ে দৌড়তে গিয়ে আমি সামনের দিকটা যেন দেখি কিসে একটা হোঁচট খেয়ে সাইকেল থেকে হুমড়ি খেয়ে পড়লাম সামনে। তখন আমার আর হাত পা নাড়ার মতো ক্ষমতা নেই, প্রাণের আশা প্রায় ছেড়েই দিয়েছি। মনে মনে ভাবছি এই বোধহয় আমার শেষ সময়, আর প্রাণ নিয়ে আমি এখান থেকে বেরোতে পারবো না। সাইকেল থেকে অত জোরে পড়ার জন্য হাতে পায়ে খুব লেগেছিল। তারই মধ্যে আমি অনেক কষ্টে উঠে বসে দেখলাম চোখের সামনে সেই কঙ্কালটা হাওয়ায় ভাসছে। বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও। এই ঝড় বৃষ্টিতে তোকে কে বাঁচাতে আসবে নবীন? মরার জন্য প্রস্তুত হ। আমি তোর ঘাড় মোটকে তোর ভবলীলা সাঙ্গ করবো এবার। আমাকে ছেড়ে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে কেন মারবে? কি ক্ষতি করেছিস? তোর এত বড় সাহস এই রাতের বেলা আমার আস্তানার ওই গাছের তলা দিয়ে তুই যাস? তুই আমায় অপমান করছিস। আজ তোকে মেরে তোর লাশটাকে আমি ওই গাছের মুখ ডালে ঝুলিয়ে দেবো, তবেই আমার শান্তি। এরপর এরপর কি হলো? চুপ করে গেলে কেন নবীন? এরপর আর কি হবে? ওই কঙ্কালটা দুহাত বাড়িয়ে আমার গলা টিপতে আমার দিকে এগিয়ে আসছিল।
ঠিক এই সময় ঘটলো এক অলৌকিক ঘটনা। আমার মনে হলো ভগবান আমার প্রার্থনা শুনেছেন। অলৌকিক ঘটনা? কি অলৌকিক ঘটনা ঘটলো বলো না ভায়া। হঠাৎ চারদিক আলো করে একটা গাছ পড়লো ওই কঙ্কালের মাথায়। গাছ পড়ার জন্য চোখের সামনেটা তো পুরো সাদা হয়ে গেছিল। যখন আলোটা ধীরে ধীরে মুছে গেল, দেখলাম কঙ্কালের হাত পা মুন্ডু সব এদিক ওদিক ছিটকে পড়ে রয়েছে। এর কিছুক্ষণ পরই দেখলাম কঙ্কালের সেই হাড়গুলো চোখের সামনে হাওয়ায় যেন মিলিয়ে গেল। এর কিছুক্ষণ পর পর্যন্ত আমার আর নড়াচড়ার কোনো ক্ষমতা ছিল না। চুপ করে ওই একই জায়গায় বসেছিলাম। তারপর যখন হুঁশ পেল, আমি সাইকেল তুলে দৌড় দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর মনে মনে ঠাকুরকে ধন্যবাদ জানালাম সেদিন আমার প্রাণ বাঁচানোর জন্য। বুঝেছি, আজকেও ঝড় বাদল হওয়ার সম্ভাবনা, তাই তোমার মন ভালো নেই, তাই তো? আজকেও বৃষ্টি এলে কি করে বাড়ি ফিরবে এটাই ভাবছো? হ্যাঁ, ঠিকই ধরেছো। আর এখন তো এরকম ঝড় বৃষ্টি লেগেই থাকবে। কি করে যে আমি এভাবে দোকানটাকে চালিয়ে নিয়ে যাব সেটাই ভাবছি। সেদিন না হয় বাজ পড়ার জন্য আমার প্রাণটা বেঁচে গেল, প্রতিদিন তো আর এমন হবে না। তাই ভয় পাচ্ছি আর মনে মনে কষ্ট পাচ্ছি। ভাইয়া, এক কাজ করো, আজকে দিনটার জন্য অন্তত তুমি আমার বাড়ি চলো। তোমাকে আর বাড়ি ফিরতে হবে না। এই বৃষ্টি এলো বলে চলো, আজকে রাতটা আমার বাড়িতে গিয়ে কাটিয়ে দেবে। দোকানটা বন্ধ করে চলো। হ্যাঁ, বন্ধ করার আগে 10টা রসগোল্লা আমাকে দিও। দেখেছো, বলতে না বলতেই বৃষ্টি এসে গেল। চলো, তোমার বাড়িতেই আজ রাতটা কাটাতে হবে দেখছি।